গুড ইভিনিং স্টুডেন্টস। চলো শুরু করা যাক। এক কোশ্চেন আগে দেখ, সলিউশনগুলো দেখ। সলিউশনগুলো আমি ক্রিপস অ্যান্ড কনসেস ওয়েতে করাবো, কারণ এই থিওরিগুলো বেশিরভাগই ক্লাসে পড়া আছে তোদের। এই ডিসকাস মানে এই ভিডিও দেখার পর যদি কোনো ডাউট থাকে আমাকে পার্সোনালি জানাস। তো ডিপিপি শিট 1 সলভ করছে এটা। হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট? একটা অ্যালজেব্রিক রিলেশন টাইপের করে দিয়েছি কোশ্চেনটা। দেখ, নিউক্লিওটাইড ইকুয়াল টু নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, না তার সঙ্গে একটা অ্যাড হবে কি, পেন্টোজ সুগার। নিউক্লিওসাইড কি হবে? নাইট্রোজেন বেস প্লাস ফসফেট। নাইট্রোজেন বেসের সুগারকে একসাথে কি বলে? নিউক্লিওসাইড বলে। তাই টাইডে টি আছে, মনে আছে? তিনটে জিনিস থাকে। আর সাইডে এস মানে সেকেন্ড, দুটো জিনিস থাকে, বেস আর সুগার। টাইড হচ্ছে তোর বেস সুগার ফসফেট, আর সাইড হচ্ছে বেস আর সুগার। এই তাহলে দুটোই ভুল আছে। নিউক্লিওসাইড ইকুয়াল টু নিউক্লিওটাইড মাইনাস ফসফেট। হ্যাঁ, নিউক্লিওটাইড থেকে ফসফেট বাদ দিলে কি পড়ে থাকে? বেস আর সুগার মানে নিউক্লিওসাইড। এটা কারেক্ট অ্যান্সার। সাইড থেকে দেখতে পাই। ডিএনএ অ্যান্ড আরএনএ পলিমার অফ কি হবে? ইউনিট কি? নিউক্লিওটাইড। মোনোমার হচ্ছে নিউক্লিওটাইড আর পলিমারটা হচ্ছে নিউক্লিওটাইড। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ ডিএনএ আর আরএনএ? ডিএনএ এবং আরএনএর জন্য দুটোর জন্য কোনটা অ্যাপ্লিকেবল? ডাবল হেলিক্স না অ্যাকচুয়ালি, কারণ আরএনএ কি সিঙ্গেল স্ট্র্যান্ড হয় নর্মাল, তাই না? আর ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হয়। এক্সেপশন আছে, ডাবল স্ট্র্যান্ড আরএনএ হয়, কিন্তু আমরা নর্মাল রুল ধরেই করতে হবে না। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড খুব রেয়ার ব্যাপার এবং কিছু পার্টিকুলার কাজে ইউজ হয়, আর কিছু না। দে বোথ আর পলিনিউক্লিওটাইড। ঠিক, ডিএনএ দুখানা পলিনিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি হয়, আরএনএ একটা, এটাই যা। কিন্তু দুজনেই পলিনিউক্লিওটাইড। ইয়েস, কারেক্ট এটা। বাকিগুলো চেক করে নিই, কারণ বেটার অপশন থাকতে পারে। দে হ্যাভ সেম পিরিমিডিন বেসিস। ভুল, কারণ ডিএনএ তে কি থাকে? থাইমিন। আর আরএনএ তে ইউরাসিল, তো জানিস। এটা ভুল, এটা ভুল গেল। সেম নেচার অফ কেমিক্যাল মিউটেশন, না। আরএনএ মিউটেশন ফাস্টার হয়। আরএনএ মিউটেশন কি? আরএনএ হ্যাজ ফাস্টার মিউটেশন। অ্যাকচুয়ালি আরএনএ মোর রিঅ্যাক্টিভ। মনে করে দেখ, আরএনএতে রাইবোজ সুগার থাকে আর ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপ থাকে, আর ডিএনএ এর যেটা, সেটাতে 2 নম্বর কার্বনে শুধু হাইড্রোজেন থাকে। শুধু হাইড্রোজেনের চেয়ে ওএইচ গ্রুপ কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ। সেজন্য কি তোর ডিএনএর অনেক কেমিক্যালি স্টেবল অ্যাকচুয়ালি। আর তাছাড়া ডিএনএ ডাবল হেলিক্স, ওর জন্য আরও স্টেবল। সহজে আর কি ডিএনএতে চেঞ্জ করা কঠিন ব্যাপার, সহজে ডিএনএতে চেঞ্জ করা যায় না। সার্চ কিন্তু আরএনএ সহজে মিউটেশন হয়। এই জন্য তো আরএনএ ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন বানানো কঠিন। হুইচ অফ দ্য ফলোইং রেশিও ইজ কনস্ট্যান্ট ফর স্পিসিস? এটা একটু ট্রিকি কোশ্চেন। তো যদি এগুলো ক্যালকুলেট করার চেষ্টা করিস, দেখ ক্যালকুলেট করে, আমি এটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। দেখ, এ প্লাস জি বাই সি প্লাস টিটা ক্যালকুলেট কর, কি আসে? সি ইকুয়াল টু কি? জি হয়, সি আর জি সমান থাকে, আর থাইমিন আর অ্যাডেনিন সমান থাকে। কাটাকুটি করলে কত হয়? 1 হয়। তো এই রেশিওটা 1 হচ্ছে। এটাও ক্যালকুলেট করে 1 আসবে, এটাও ক্যালকুলেট করে 1 আসবে। এইটা 1 আসবে না। এটা অ্যাকচুয়ালি চার্কোভের সেকেন্ড রুল। মনে করে দেখ, চার্কোভের সেকেন্ড রুল কি বলেছিল? একটা পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে এ প্লাস টি বাই জি প্লাস সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে দেখবি 2a বাই 2g আসছে। এ ইকুয়াল টু টি বসা, মানে টি ইকুয়াল টু এ বসা, আর সি ইকুয়াল টু জি। তো 2a বাই 2g, এ বাই জি রেশিও আসবে। ওটা নট নেসারি ইকুয়াল টু 1, ওটা পার্টিকুলার স্পিসিসের ডিএনএ কম্পোজিশনের উপর ডিপেন্ড করছে। তো সেকেন্ড রুল বলছে এ প্লাস টি বাই জি প্লাস সি কনস্ট্যান্ট। এটা একটা পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে ভ্যালু স্পিসিস টু স্পিসিস ভ্যারি করবে। তো এখানে অপশন এটা নেই, তার রেসিপ্রোকালটা আছে, অনন্যকটা আছে। হ্যাঁ, সিম্পল ম্যাথস, কে যদি কনস্ট্যান্ট হয় 1/কেটাও কি কনস্ট্যান্ট, তাই না? তাহলে কি হবে? এখানে এ প্লাস টি বাই সি প্লাস টি, ওটা হবে। এই যে এটা রেসিপ্রোকালটা কনস্ট্যান্ট, এই যে এটা হবে অ্যান্সার। তারপরে এটা সিম্পল কোশ্চেন। অ্যাডেনিন 20% ডিএনএতে, গুয়ানিন কত? দেখ, আমরা কি জানি? এ ইকুয়াল টু টি হয় অ্যামাউন্ট ওয়াইজ। তো এ আর টি, এ 20% দিয়েছে, তো থাইমিনও 20%। তো বাকিটা কি? জি প্লাস সি মিলে কত? বাকি 100 মাইনাস কত? 20 প্লাস 20, 40, 60% হলো। এবার জি আর সি ইকুয়াল, তো জি আর সি ইকুয়াল থাকে মানে 30% করে। এই যে অ্যান্সার। এটা তো কি ডিএনএ স্ট্রাকচার থেকে আইডিয়া পাওয়া যায়, বা ওয়াটসন মানে 4 গ্রুপের ফার্স্ট রুল। 6 নম্বর দেখ, একটা ডিএনএ অ্যানালাইসিস করে কতগুলো নিউক্লিওটাইড পেয়েছে? 5686। ওকে, নাম্বারটা রাখ। আর প্রপোর্শন অফ ডিফারেন্ট বেসেস, এ 30, জি 20, সি 20, কনসিডারিং দ্য চার্ট অফ স্ট্রোল,
কোনটা কনক্লুড করা যায়? দেখ, এখানে জি আর সি ইকুয়াল দেখতে পাচ্ছি, থাইমিনটা ক্যালকুলেট করতে তো দিয়ে না, তো একটা অবশ্যই থাইমিন আছে, পুরোটা হচ্ছে 100% থেকে বাকিগুলো মাইনাস কর, এ প্লাস জি প্লাস সি কত আসে 30%, তাই দেখ থাইমিন তাহলে 30% দেওয়া যাচ্ছে, হয়ে গেল তো। থাইমিন আর অ্যাডেনিন কি সেম, আদেরকে জি আর সি তো সেম হয়ে যাচ্ছে, তো এ ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু সি কখন হয়? এটা দ্বিতন্ত্রী ডিএনএ বা ডাবল হেলিক্স ডিএনএ ক্ষেত্রে হয়। তাহলে কি হবে? এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হবে অবশ্যই। যদি পেয়ারিং মেনটেন হয়, এটি পেয়ারিং জিসি পেয়ারিং হয়, তাহলে তো অবশ্যই কি তো ডাবল স্ট্র্যান্ডেড হবে। হ্যাঁ, ডাবল স্ট্র্যান্ড সার্কুলার কিনা সেটা বলা মুশকিল, সেই জন্য কোনো দেওয়া নেই। প্রোকারিওটিক হলে বলতাম, যে প্রোকারিওটিক হলে হতে পারতো, আমাদের সার্কুলার ডিএনএ থাকে, মানে এরকম, তো জানিস। এরপরে কোশ্চেনটা দেখ, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আগের কোশ্চেনটা আমি বানিয়ে দিয়েছিলাম, আর 7 নম্বরের কোশ্চেনটা একটা এনসিআরটি কোশ্চেন। এইখানে খেয়াল করে সেম টাইপের কোশ্চেন দিয়েছি, ওখান থেকেই বানিয়ে দিয়েছিলাম। এখানে এ আর টি কি ইকুয়াল হচ্ছে না, তাই তো? আবার জি আর সি এটাও ইকুয়াল নয়। এটা ডিএনএ শিওর, কারণ থাইমিন আছে, ডিএনএ তো শিওর, বাট ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তো হবে না। ডাবল স্ট্র্যান্ড লিনিয়ার মানে রৈখিক, মানে যে নর্মাল আর কি। সার্কুলার হবে না, ডাবল স্ট্যান্ডার্ড তো পসিবল নয়, কারণ পেয়ারিং নয় মানে কি ডাবল স্ট্যান্ডার্ড হবে না। কি হতে পারে? অনেকে তো অ্যান্সার করেছিস নিশ্চয়ই, নো কনক্লুশন ক্যান বি ড্রন। তা নয়, এই ডিএনএ হয়তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই ডিএনএ হয়তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হলে তো আর পেয়ারিং এর ব্যাপার আসছে না, পেয়ারিং এর ব্যাপার আসছে না, এরকম চলছে। এটিপি এ আর টি ইকুয়াল থাকবে সি আর জি, পেয়ারিং তো আসছে না, মুখোমুখি পেয়ারিং তো আসছে না। তো কি হতে পারে? এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এটা বেস্ট পসিবল অ্যান্সার কি? এটা একতন্ত্রী ডিএনএ, এটি আর জিসি, যেহেতু পেয়ারিং হচ্ছে না, আমি মিলছে না, তো এটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হতেই পারে। এটাই বেস্ট অ্যান্সার এখানে। একদম কোনো কনক্লুশন ড্র করা যাবে না তা নয়, এটা সবার পরে কনসিডার করবি। তারপরে বেসিক কোশ্চেন, প্রেজেন্ট ইন আরএনএ কিন্তু ডিএনএতে নেই, ইউরাসিল। দেখে নিস, পরীক্ষায় খুব সিম্পল কোশ্চেনগুলো করে, তবে এরকম পরীক্ষায় কোনটায় প্রেজেন্টটা ভালো করে দেখিস। ইন আরএনএ বলেছে, নট ইন ডিএনএ, তাই ইউরাসিল। উল্টো হলে প্রেজেন্ট ইন ডিএনএ বাট নট ইন আরএনএ হলে আমরা কি করতাম? থাইমিন করতাম। কোন বন্ডটা প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ, মানে দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী ডিএনএ? এখানে যে বন্ডগুলো আছে সবগুলোই ডিএনএ দেখতে পাই। হ্যাঁ, একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচারের ভেতরে দেখবি এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, ফসফোএস্টার বন্ড আছে, ফসফোডাইএস্টার বন্ড সবই আছে, কিন্তু বলেছে ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য কোনটা দায়ী। দেখ, দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী দেখ, একটু কায়দা করে দেখ, ভেবে দেখ। এটা যদি ডিরেক্টলি কোশ্চেনটা বুঝতে না পারিস, তাহলে রিভার্স করে ভাব, যে ডিএনএতে কোন বন্ডটা না থাকলে ওর দ্বিতন্ত্রী গঠন বা ডাবল হেলিক্স গঠন হতো না। ডিএনএতে কোন বন্ডটা না থাকলে ওই দুটো চেন পেঁচিয়ে দ্বিতন্ত্রী গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করতে। ভাব কি, দুটো পলিনিউক্লিয়ার চেন বাঁ দিক আর ডান দিকের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড না থাকলে কি এই দুটো চেন কি পরস্পরকে পেঁচিয়ে থাকতো? তাহলে কোন বন্ড অ্যান্সার হবে? হাইড্রোজেন বন্ডে কি দুটো চেনকে অ্যাকচুয়ালি মাঝখানে কি আটকে রেখেছে, যার জন্য কি দুটো চেন পাশাপাশি কি যুক্ত এবং তারপর পেঁচিয়ে কি তৈরি করেছে? তোর স্পাইরাল স্ট্রাকচার বা ডাবল হেলিক্স স্ট্রাকচার তৈরি করেছে। হুম, তো হবে কি এটা হাইড্রোজেন বন্ড হবে। ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী কোনটা? হাইড্রোজেন বন্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমিস্ট্রি পেপারে আসতে পারে। এরপর তো নিউমেরিক্যাল কোশ্চেন, 68 ন্যানোমিটার লেন্থ ডিএনএ কতগুলো নিউক্লিওটাইড থাকবে? এটা তো অঙ্ক করে করা যায়, এটা ক্লাসেও করেছিলাম, দেখবি। ডিএনএ ফুল টার্নে আয়, ডিএনএ বেসিক কনসেপ্ট আয়, এই যে এখান থেকে ফুল টার্ন বা 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম, 1 ন্যানো মানে 10 অ্যাংস্ট্রম, আমরা ন্যানোমিটারে করছি। 3 ন্যানোমিটার দৈর্ঘ্যে কতগুলো বেস পেয়ার থাকে? 10খানা বেস পেয়ার থাকে। এটাকে কাজে লাগিয়ে ঐকিক নিয়ম করলেই হবে। এই অঙ্কটা হয়তো ক্লাসে করিয়েছিলাম, এই অঙ্কটা হয়তো ক্লাসে করিয়েছিলাম এরকম।
এই যে 60 ন্যানোমিটার কোশ্চেনটা 3.4 ন্যানোমিটারে থাকে 10খানা বেস পেয়ার, একে কত 60 ন্যানোমিটারে কত, তো 200 বেস পেয়ার বেরোলো, পেয়ার বেরিয়েছে, জোড়া মুখোমুখি কত জোড়া আছে, 200 জোড়া, তো কতগুলো বেস ইন্টু 2 কর, 400টা বেস। 400টা বেস থাকতে তোরা জানিস 400টা সুগারই থাকবে, 400টা ফসফেটই থাকবে এবং 400টা নিউক্লিয়ারই থাকবে, কারণ একটা নিউক্লিয়ারে একটাই বেস থাকে। তো এরকম এরকম নিউমেরিক্যাল কোশ্চেন পরীক্ষার জন্য বেশ এক্সপেক্টেড কোশ্চেন এবারের জন্য। এটা কর, তাহলে কি ছোট্ট করে লিখে দিচ্ছি 68 ন্যানোমিটার কত থাকে, এটা কী করে করবো আমরা, 3.4 ন্যানোমিটারে থাকে 10টা বেস পেয়ার, 1 ন্যানোমিটারে থাকে 10/3.4 বেস পেয়ার, তাহলে 68 ন্যানোমিটারে থাকে 10 ইন্টু 68/3.4, উঠিয়ে দে 10 কর, 200টা বেস পেয়ার, মানে 200 ইন্টু 2 400 বেস, আর একটা নিউক্লিয়ারে জানিস যে একটাই নাইট্রোজেন বেস থাকে, তাহলে 400টা বেস আছে মানে কত, ইকুইভ্যালেন্ট টু কি 400 নিউক্লিওটাইড। তো একটা নিউক্লিয়ারের কম্পোজিশন জানিস, একটা নিউক্লিওটাইড ইকুয়াল টু কি একটা নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস কি ফসফেট, তো কত হবে অ্যান্সার, অ্যান্সার 400। এই অবধি করে অনেকে কি এই পেয়ারটা খেয়াল করে না যে পেয়ার বের করেছে, 2 দিয়ে গুণটা কত করতে হবে না। তারপরে হুইচ টাইপ অফ আরএনএ ইজ ফর্মড ইন দ্য নিউক্লিওলাস, খুব নিউক্লিওলাস বলে কিন্তু নিউক্লিওলাস বলেছে কিন্তু, দেখ তো জানিস যে ডিএনএ থেকে সেন্ট্রাল ডগমা পড়েছিস সবাই, মনে আছে আশা করি, সেন্ট্রাল ডগমা পড়েছিস, একবার দেখে আয়। ফার্স্টে কি ডিএনএ থেকে ডিএনএ কপি করাকে কি বলা হয়, রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। তো দেখ ডিএনএ থেকে আরএনএ তৈরি করে ট্রান্সক্রিপশন বলে, কোন প্রসেস কোথায় হয় তোরা জানিস হয়তো, রেপ্লিকেশন কোথায় হয়, নিউক্লিয়াসের মধ্যে, কেন, ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকে, তো ডিএনএকে টেনে হেঁচড়ে তুই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বের করবি, তারপর ডিএনএ কপি করে আবার ওকে নিউক্লিয়াসে পাঠাবি, এই সমস্ত হাঙ্গামা করার তো কোনো মানে হয় না, তাই না। তো ডিএনএ থেকে ডিএনএ কপি রেপ্লিকেশন ওখানেই হয়, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করা ট্রান্সক্রিপশনও নিউক্লিয়াসের মধ্যেই হয়, সেম রিজন, যে ডিএনএ থেকে আরএনএ নিউক্লিয়াসের মধ্যে তৈরি করি আমরা, তারপর আরএনএটা নিউক্লিয়ার পোর দিয়ে নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে। হ্যাঁ, প্রোটিন ট্রান্সলেশন কোথায় হয়, সাইটোপ্লাজম বা আরিয়ারে হয়, যেটা নিউক্লিয়াসের বাইরে। তো ট্রান্সক্রিপশন অর্থাৎ আরএনএ তৈরি হয় কোথায়, নিউক্লিয়াসের মধ্যে, এমআরএনএ টিআরএনএ আরআরএনএ সবই ট্রান্সক্রিপশন প্রসেসে তৈরি হয়। এর ব্যাপারটা হচ্ছে যে সমস্ত আরএনএ এমআরএনএ টিআরএনএ আরআরএনএ যাই বলিস নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, ঠিক কথা। এবার আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএটা পার্টিকুলারলি কোথায় তৈরি হয় জানিস, নিউক্লিয়াসের মধ্যে সেই একটা গাঢ় রঙের জায়গা আছে, ডিপ ডার্ক রিজিয়ন, সেই নিউক্লিওলাসে, সেই নিউক্লিয়াসে আরআরএনএ তৈরি হয় পার্টিকুলারলি, এটা পার্টিকুলার কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। আর আরআরএনটাও লিখে রাখিস, আরআরএনএ হচ্ছে আমাদের মোস্ট অ্যাবান্ডেন্ট ডিএনএ, সরি মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ ইন আ সেল, মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ ইন আ সেল, সর্বাধিক প্রাপ্ত আরএনএ, এটা সর্বাধিক প্রাপ্ত, তার কারণ আছে, কারণ আরএনএ দিয়ে কি হয়, রাইবোজোম, আর সেলে আমাদের প্রচুর রাইবোজোম থাকে, ওই জন্য। দ্য পিচ অফ আ ডাবল হেলিক্স ডিএনএ, পিচ মানে হচ্ছে ফুল টার্ন, এই যে একটু আমি ডিসকাশন করছিলাম একটা ডিএনএ ফুল টার্নের লেন্থ কত, 3.4 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার, এই যে এই যদি ডিএনএ হয়, এই যদি আমাদের ডিএনএ হয়, এই যে এটা হচ্ছে ফুল টার্ন, এটা হচ্ছে ফুল টার্ন 3 ন্যানোমিটার, আর এখানে কতগুলো বেস পেয়ার থাকে, 10খানা বেস পেয়ার থাকে। 13 দ্য বন্ড দ্যাট জয়েন্স টুগেদার টু কনজিকিউটিভ নিউক্লিওটাইড, দুটো পরপর নিউক্লিওটাইড যুক্ত হয় কি বন্ড দিয়ে, এইটা চান্সে 3' to 5' ফসফোডাইস্টার বন্ড, এই যে আবার দেখে নে, ক্লাসে করেছিল আশা করি, এই যে যখন দেখ পরপর দুটো নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই দেখ বেস সুগার ফসফেট, তাহলে এটা একটা নিউক্লিওটাইড হাইলাইট করছি আমি, এটা একটা নিউক্লিওটাইড,
আবার দেখ বেস সুগার ফসফেট, এটা একটা নিউক্লিওটাইড, হাইলাইট করছি। দেখ দুটোর মাঝখানে খেয়াল কর, এই যে ফসফেটটা এটা ব্রিজ পজিশনে পড়ে গেছে। এই ফসফেটটা দেখ আগেরটার মানে আগের নিউক্লিওটাইডের সুগারের 3 নম্বর কার্বন, আর পরের নিউক্লিওটাইডটা সুগারের 5th কার্বনকে অ্যাটাচ করেছে। নাম কি 3' to 5', ফসফোডাইএস্টার বন্ড, কারণ ফসফেটটা দুজনের সঙ্গে যুক্ত। 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড দিয়ে পরপর তলে নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়। এভাবে পরপর নিউক্লিওটাইডটা এই বন্ড দিয়ে জুড়ে কি একটা পুরো পলিনিউক্লিয়ার চেন তৈরি করে। একটা হচ্ছে তোর 5' to 3' ডিএনএ একটা চেন, আর একটা কি 3' to 5', তোরা জানিস। তোর ইম্পর্টেন্ট পয়েন্টটা খুব। বাকি বন্ডগুলো তো হাইড্রোজেন বন্ড দেখেছিস ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএতে তোর মুখোমুখি নাইট্রোজেন বেসের মধ্যে থাকে, এ আর টি এর মধ্যে দুটো, জি আর সি এর মধ্যে 3টে। তারপর একদম ডিরেক্ট কোশ্চেন, ইন ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান অক্সিজেন অ্যাটম ইজ অ্যাবসেন্ট ইন ড্যাশ কার্বন পজিশন, সেকেন্ড কার্বন পজিশন। তো সবাই পড়েছিস কি আরএনএ সুগার হচ্ছে রাইবোস আর ডিএনএ সুগার হচ্ছে 2 ডিঅক্সিরাইবোস। হ্যাঁ, সেকেন্ড কার্বনে কি থাকে, শুধু হাইড্রোজেন থাকে ডিএনএর ক্ষেত্রে। ইনফ্যাক্ট ডিএনএ সুগারের পুরো নাম কি 2-ডিঅক্সিরাইবোস। এর থেকে মনে রাখা যায় যে অক্সিজেনটা 2 নম্বর কার্বনে অ্যাবসেন্ট। আমরা হাফে চলে আসছি প্রায়। হু অ্যামাংস দ্য ফলোয়িং সায়েন্টিস্ট হ্যাড নো কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডাবল হেলিক্স মডেল ফর দ্য স্ট্রাকচার অফ ডিএনএ? নিচে কোন সায়েন্টিস্টের ডাবল হেলিক্স মডেল ডিসকভার করাতে কোনো রোল নেই অ্যাকচুয়ালি? দেখ রোজালিন ফ্র্যাঙ্কলিন, মরিস উইলকিন্স, এরউইন চার্গফ, এদের রোল আছে। দেখ চার্গফ তো সবচেয়ে আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ করেছিল। ডিএনএ অ্যানালাইসিস করে বলেছিলেন যে তোর পিউরিন আর পিরিমিডিন সেম হয়, বুঝছে। তারপর তো ওখান থেকে আইডিয়া করে ওয়াটসন ক্রিক বলেছে যে এটা তখনই সম্ভব যখন এ আর টি ইকুয়াল হবে, জি আর সি ইকুয়াল হবে। তারপরে রোজালিন ফ্র্যাঙ্কলিন, মরিস উইলকিন্স, এরা হচ্ছে ডিএনএ এর ছবি তুলেছিল এক্স রে দিয়ে, এক্স রে ডিফ্র্যাকশন পিকচার অফ ডিএনএ। ওই ছবি দেখেই কিন্তু ওয়াটসন ক্রিক অনেক কাজ করেছে। মিসেল সলেন স্টল, এদের ডিএনএ স্ট্রাকচার বের করতে কোনো কন্ট্রিবিউশন নেই। এদের পরীক্ষাটা পড়বি তোরা। এনারা পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ বা অর্থরক্ষণশীল। একটা মিসেল সলেন স্টল এটা মানে পরীক্ষা করে প্রমাণ করেছিলেন অ্যাকচুয়ালি। যে পরীক্ষার ব্যাপারে আমি ডিটেল কোশ্চেন করবো লাস্ট এই পরের পিপিসেটে 4 নাম্বারটা। মিসেলসন প্রুফ করেছিলেন কি, দে প্রুভড কি ডিএনএ replication is semi-conservative. DNA replication is semi-conservative বা অর্থরক্ষণশীল। ঠিক আছে, মানে ছোট্ট করে বলে দিচ্ছি আমি তো, ডিএনএ রেপ্লিকেশন পড়লেই জানতে পারবি, ক্লাসেও করিয়েছি আমি। যখন একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, আমি কাজ করছি ডিএনএটাকে আমরা স্ট্রেট করে রাখছি, ঠিক আছে। মনে করি 3' to 5', একটা 5' to 3'। এর উপর বেস করে একটা নতুন ডিএনএ তৈরি হয় 5 to 3, আর এর উপর বেস করে নতুন তৈরি হয় 5 to 3। ভালো করে ধর এখানে দেখাচ্ছি কি, মনে করি এটা হচ্ছে তোর অরিজিনাল ডিএনএ বা মাদার ডিএনএ। মাদার ডিএনএ দুটো চেন আছে, একটা হচ্ছে 3' to 5', আর একটা হচ্ছে 5' to 3'। জানিস যে ডিএনএ অ্যাপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সব প্রসেস কোন ডিরেকশনে হয় 5 to 3। তো এই দিকেটা নতুন হলো, আর ডিরেকশন হলো কি 5 to 3, আর এখানে হলো একটা 5 to 3। 5 to 3, তো নতুন যে দুখানা ডিএনএ তৈরি হচ্ছে, একটা করে চেন কি অরিজিনাল মাদার ডিএনএ থেকে এসছে, আর আরেকটা কি নতুন তৈরি হয়েছে। হ্যাঁ, হাফ নতুন আর হাফ হচ্ছে পুরনো। দেখ নতুন যে দুখানা ডিএনএ হলো, প্রত্যেকটাতে একটা করে চেন, ওই ব্লু চেনটা
অরিজিনাল ডিএনএ থেকে এসছে আর আরেকটা নতুন তৈরি হয়েছে। তাহলে কি হাফ পার্ট পুরোনো ডিএনএ থেকে এসছে ব্লুটা, আর গ্রিনটা নতুন তৈরি হয়েছে, হাফ পার্ট নতুন তৈরি হয়েছে, তাই ডিএনএ রেপ্লিকেশন কি সেমি কনজারভেটিভ। আর এটাই পরীক্ষা করে প্রমাণ করেছিলেন কি মিসেলসন এন্ড স্টল ভারী নাইট্রোজেন ইউজ করে। তো এই সংক্রান্ত কোশ্চেন আসতে পারে। ইন প্রোক্যারিওটস জেনেটিক ম্যাটেরিয়াল, এটা অনেকের ধারণা যে প্রোক্যারিওটিকে ব্যাকটেরিয়াতে, প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়াতে জেনেটিক ম্যাটেরিয়াল হয়তো আরএনএ। ভুল। ডিএনএ ডিএনএ থাকে ওদের খোলা অবস্থায়, এবং এটা সার্কুলার ডিএনএ হয়, এবং আমাদের মতো হিস্টোন থাকে না। তোরা জানিস যে আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের কেসে কি হয় যে ডিএনএটা হিস্টোন বলে প্রোটিনের চারপাশে পেঁচিয়ে থাকে। এরপরে দেখ কতগুলো কোশ্চেন আছে নিউক্লিওজোম রিলেটেড কোশ্চেন। এই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেজিং অফ ডিএনএ ইন ইউক্যারিওটস। প্যাকেজিং অফ ডিএনএ ইন ইউক্যারিওটস বইতে হেডিংয়ে লেখাই আছে। তো এখানে জিজ্ঞেস করেছে নিউক্লিওজোম কোর মানে হিস্টোন প্রোটিনের মধ্যে কি কি থাকে। তো চল এখানে তোদেরকে দেখিয়ে দিই একবার স্ট্রাকচারটা, আর তোদেরকে একটা টপিক শর্টে পড়িয়ে দিই, প্যাকেজিং ইন ডিএনএ ইন ইউক্যারিওটস। তোদের একটা সারপ্রাইজিং কথা বলি, আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে তোরা জানিস, ক্রোমাটিন ফাইবার। ওটা সারপ্রাইজিং কথা নয়, তাই তো? আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন ফাইবার, যেটা কনডেন্সড বা ঘনীভূত হলে কি আকার নেয়, ক্রোমোজোম। এই যে, এবং তোরা জানিস ক্রোমোজোম মেনলি কি দিয়ে তৈরি, ডিএনএ প্লাস প্রোটিন, মেনলি হিস্টোন প্রোটিন। এটা ক্লাস 10-এও তোরা পড়েছিস, 11-এও পড়েছিস। গল্পটা হচ্ছে আমাদের মানুষের একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে 2n=46 ক্রোমোজোম থাকে, আর সেই 46 ক্রোমোজোমের মধ্যে আমরা ধরে নিচ্ছি 46টা ডিএনএ আছে। বা 46 ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএগুলো আছে তাদের দৈর্ঘ্য বা লেংথ মোট যোগ করলে কত হয় জানিস, 2.2 মিটার। হ্যাঁ, মানুষের একটা নিউক্লিয়াসের মধ্যে যে 46টা ক্রোমোজোম আছে তার টোটাল লেংথ হচ্ছে তোর 2.2 মিটার। এত লম্বা ডিএনএ এত ছোট সেলে, যেটা খালি চোখে দেখা যায় না, তার চেয়ে ছোট তার মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে রাখা আছে 2.2 মিটার, আমাদের হাইটের চেয়ে লম্বা। কি করে একটা মাইক্রোস্কোপিক সেল, তার আরো মাইক্রোস্কোপিক দেখতে নিউক্লিয়াস, তার মধ্যে এতটা ডিএনএ আছে, 2.2 মিটার লম্বা, এত লম্বা ডিএনএ হাউ? এর উত্তর হচ্ছে ডিএনএ হতে পারে অনেক লম্বা কিন্তু অনেক সরু। তো জানিস ডিএনএ ডায়ামিটার কত, 2 ন্যানোমিটার, এবং সেই ডিএনএ কি পেঁচিয়ে আছে। এটাকে কম্পেয়ার করতে পারিস, বাড়িতে যদি কারো সেলাই মেশিন থাকে, সেই সুতোর রিলে, এক একটা রিলে তোরা হয়তো জানিস যে নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার সুতো থাকে। তো ডিএনএ হতে পারে লম্বা কিন্তু অনেক সরু ডায়ামিটার, মানে খুবই ন্যারো, কত 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম ওর ব্যাস ডায়ামিটার। তো ডিএনএকে আমরা কি পেঁচিয়ে পেঁচিয়ে কী বানিয়েছি, ক্রোমোজোম। দেখ কী হয়, প্রথমে এই যে ডিএনএটা নিয়ে এরকম কিছু বল আছে, হিস্টোন প্রোটিনের বল। এই যে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন এটা অ্যাকচুয়ালি হিস্টোন অক্টামার, কারণ এর মধ্যে 8খানা ছোট ছোট বল আছে দেখাচ্ছেন, এরকম গ্যাপে গ্যাপে হিস্টোন অক্টামার আছে। এই হিস্টোন অক্টামারের চারপাশে ডিএনএ পেঁচানো থাকে, একটু গ্যাপে আবার একটু আরেকটা হিস্টোন অক্টামারের চারপাশে পেঁচালাম, এই করে করে আমরা পেলাম হচ্ছে কি নিউক্লিওজোম। এই যে হিস্টোন অক্টামারের চারপাশে যে ডিএনএ পেঁচানো আছে, এই জিনিসটা কি বলা হয়, একটা নিউক্লিওজোম। এই যে এখানে ডিএনএ কত পাক পেঁচানো আছে মনে রাখবি, 1/3/4 টার্ম, মানে 2.5 পাক। ডিএনএ কত পাক পেঁচানো থাকে, পুরো কমপ্লিট 2 টার্ম নয়। একটা হিস্টোন বল বা হিস্টোন অক্টামার, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে অক্টামার, কারণ ওর ভিতরে ছোট ছোট 8খানা প্রোটিন বল আছে। সে হিস্টোন অক্টামার এর চারপাশে ডিএনএ 2.5 পাক পেঁচানো থাকে, একটা কমপ্লিট আর একটা 75% টার্ন, 2.5 পাক পেঁচানো থাকে। এই জিনিসটা কি বলে, নিউক্লিওজোম। এবং এই এই 2.5 পাক ডিএনএর মধ্যে কতগুলো বেস পেয়ার থাকে, 146 বেস পেয়ার থাকে ডিএনএ। হ্যাঁ, আর তুই যদি এরকম পরপর নিউক্লিওজোম আছে, আর তুই যদি এই পরপর এই যে দুটো নিউক্লিওজোমের মধ্যে যেটুকু ডিএনএ পোর্শন আছে ওটাকে লিঙ্কার ডিএনএ বলে, ওটাকে নিয়ে যদি তুই কনসিডার করিস তাহলে 200 বেস পেয়ার। হ্যাঁ, দুরকম হিসেব আছে বইতে, দুরকম হিসেব আছে বইতে অ্যাকচুয়ালি।
একটা হচ্ছে হিস্টোন অক্টামারের চারপাশে ডিএনএ যে 2.5 প্যাঁচানো আছে, ওতে কতগুলো বেস পেয়ার আছে? 146টা বেস পেয়ার আছে। কেমন? আর যদি তুই দুটো নিউক্লিওজমের মাঝখানে লিঙ্কার ডিএনএ ধরিস, নিউক্লিওজম প্লাস লিঙ্কার ধরলে হচ্ছে 200 বেস পেয়ার আছে। তো এটা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দেখে নিস। তো এই নিউক্লিওজমগুলো আমরা একসাথে কি করলাম? কি জড়ো করলাম। জড়ো করলে কি পেয়ে গেলাম? ক্রোমাটিন ফাইবার, মানে একসাথে প্যাক করলাম। ক্রোমাটিন ফাইবারগুলোকে ওলট পালট করে মানে ফোল্ড করলে কি পাবো? আরও ঘনভাবে পেঁচালে ক্রোমোজোম। এই যে ফাইনাল ক্রোমোজোম পেয়ে গেলাম। তো উল্টোভাবে ভাবতে পারিস, একটা ক্রোমোজোমকে তুই ভাবতে পারিস একটা উলের সোয়েটারের মতো। ক্রোমোজোমের একটা এন্ড ধরে টান দে, খোল, খুললে লুজ হবে। ও লুজ স্ট্রাকচারকে কি বলে? ক্রোমাটিন। সেই জন্যই তো আমরা বলতাম যে ক্রোমাটিন ফাইবার ঘনীভূত হলে বা কনডেন্স হলে কি না ক্রোমোজোমের আকার ধারণ করে। ক্রোমাটিন ফাইবার ক্রোমোজোমে একই জিনিস। ক্রোমাটিন ফাইবার কি লুজ অবস্থা, আর ক্রোমাটিন হচ্ছে কি কনডেন্সড বা ঘনীভূত অবস্থা। তো ক্রোমোজোমের পাক খুললে আমরা কি পাই? ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবারকে খুললে আমরা কি দেখতে পাই? নিউক্লিওজোম, যেটা আসলে কিছুই না, ডিএনএ হিস্টোন প্রোটিনের বলের চারপাশে পেঁচিয়ে এই নিউক্লিওজোম তৈরি করেছে। এই নিউক্লিওজোম ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখতে পুতির মালার মতো দেখতে লাগে, বিটস অন দ্য স্ট্রিং স্ট্রাকচার। বলোটাকে বিটস মানে পুঁতি, অন দ্য স্ট্রিং মানে পুতির মালার মতো স্ট্রাকচার। আর যে হিস্টোন অক্টামারের কথা বলছিলাম না, হিস্টোন অক্টামারের মধ্যে এই যে 8খানা প্রোটিন বল থাকে। কি কি? একটা হচ্ছে H2A, H2B, H3, H4। এই 4টে ইন্টু 2, দুটো করে থাকে সব কটা। 2A, 2B, 3 আর 4। এই যে 8খানা অক্টামার। আর এই হিস্টোন কোরের বাইরে দেখ ডিএনএ পেঁচিয়েছে কত সুন্দর, 2.5 আর বাইরে একটা সাপোর্ট দেওয়া থাকে H1 হিস্টোন। এটা হচ্ছে H1 হিস্টোন হচ্ছে কোরের বাইরে থাকে, এটা সাপোর্টিং স্ট্রাকচার, হচ্ছে নিউক্লিওজোম। এবার কোশ্চেনটা দেখ, নিউক্লিওজোম করে হিস্টোন করে কি থাকে? এই যে হ্যাঁ 2A, 2B, 3, 4, H1 বাইরে থাকে। তারপরে কোশ্চেন কি? আউটসাইড দ্য নিউক্লিওজোম কোর কোনটা? H1। লিখে দিস নেক্সট পেজ। কোনটা পুতির মালা মতো দেখতে লাগে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখতে? এই যে নিউক্লিওজোম। হ্যাঁ, এটা অরিজিনাল যে এনসিআরটি ছবিটা আছে ওটা তোদেরকে দেখাচ্ছি আমি, আয়। এই টপিকটা রেগুলার তো শর্ট নোটে আসতো টিকা হিসেবে যখন রিটেন পরীক্ষা ছিল। সো ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে ছবিটা দেখ, এই যে এটা হচ্ছে নিউক্লিওজোম। এই ডিএনএটা হিস্টোন বলের চারপাশে পেঁচানো আছে, নিউক্লিওজোম। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখতে এরকম লাগে, নিউক্লিওজোম। বিটস অন দ্য স্ট্রিং স্ট্রাকচার। হয়ে গেল 2 নাম্বার। 5 মিথাইল ইউরাসিল। ইউরাসিলের সঙ্গে মিথাইল গ্রুপ অ্যাড করলে কি থাইমিন পাই, এটা ক্লাস পড়েছি। দ্য কেমিক্যাল নেচার অফ এটিপি ইজ, এটাকে কি করেছিস? তা এটিপি ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন মানে কি? নাম শুনে বুঝতে পারছিস যে এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন প্লাস পেন্টোজ সুগার। হ্যাঁ, কিছু বলা নেই, মানে বাই ডিফল্ট তুই রাইবোজ ভাবতেই পারিস। আর তার সঙ্গে 3খানা ফসফেট আছে, সে 1খানা থাকুক 3খানা তো ডাজেন্ট ম্যাটার। তো ফরমেশনটা কি দাঁড়াচ্ছে? কি বেস সুগার ফসফেট, কি নিউক্লিওটাইড। হ্যাঁ, কেমিক্যালি এটিপি হচ্ছে নিউক্লিওটাইড। এটিপির অনেক ভাই বোন আছে। সিমিলারলি এটিপির ভাই জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, টিটিপি থাইমিডিন ট্রাইফসফেট, ইউটিপি ইউরিডিন ট্রাইফসফেট, সিটিপি সাইক্লিন ট্রাইফসফেট, সবই কি নিউক্লিওটাইড।
আর এখানে যদি তোর রাইবোস সুগারের জায়গায় ডিঅক্সি রাইবোস থাকে তাহলে সেটা কি নাম হতো, সামনে আমরা এই লিখতাম ডি এটিপি লিখতাম, স্মল ডি এটিপি, মানে ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তারপর একটা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন দিয়ে কোশ্চেন দিয়েছে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন। আচ্ছা, এখানে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের কনসেপ্টটা দেখে নে তোরা। দেখ, এই যে নিউক্লিয়াসের মধ্যে এটা শুধু নিউক্লিয়াসের ছবি, বাই দ্য ওয়ে ভুল লিখেছিলাম। নিউক্লিয়াস, এই গাঢ় বর্ণের অঞ্চলটা হচ্ছে নিউক্লিওলাস পাত্রে। আর নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবারগুলো ছড়িয়ে আছে কি বলে ক্রোমাটিন বা ক্রোমাটিন ম্যাটেরিয়াল। খেয়াল কর ক্রোমাটিনটা দেখ, এই জায়গাগুলোতে ক্রোমাটিনটা কি সাদা মানে হালকা টাইপের দেখতে, আর এই পরিধি বা পেরিফেরিতে যেগুলো আছে সেটা কি গাঢ় টাইপের দেখতে, তাই তো? যেগুলো কেন্দ্রের দিকে আছে, সেন্টারের দিকে আছে, ক্রোমাটিন ম্যাটেরিয়ালটা দেখতে কি বলে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন হালকা কেন দেখতে, মানে হালকা কালার দেখতে লাগে মাইক্রোস্কোপের নিচে, কারণ এর ডেনসিটি কম, কারণ এখানে ডিএনএ লুজলি প্যাকড আছে। আর পেরিফেরিতে বা পরিধিতে যে হেটারোক্রোমাটিন আছে সেটা কি ডেন্সলি প্যাকড আছে, সেখানে ডিএনএ টাইটলি প্যাক আছে। তাহলে সেন্ট্রাল পোর্শনে যে ইউক্রোমাটিন থাকে সেইখানে ডিএনএ লুজলি প্যাকড বা আলগাভাবে থাকে। আর পরিধিতে যেটা থাকে হেটারোক্রোমাটিন, পেরিফেরিতে যেটা থাকে সেটা কি তোর টাইটলি প্যাকড আছে ডিএনএ। তো বুদ্ধি করে বল ওখানে কোথাকার ডিএনএ অ্যাক্টিভ? ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনের ডিএনএ আলগাভাবে বা লুজলি প্যাক, তো সেই ডিএনএ থেকে ইজিলি ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশনের প্রোটিন হবে। আর হেটারোক্রোমাটিনের কি ডিএনএ টাইটলি প্যাকড আছে, হ্যাঁ, ওখানে ডিএনএ কি মানে বন্ধ করা আছে, তো ওটা আপাতত মানে জেনেটিক্যালি অ্যাপারেন্টলি ইনঅ্যাক্টিভ। তো মিউটেশনে হেটারোক্রোমাটিনের রোল আছে, সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করেছে। তো এই হচ্ছে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের কনসেপ্ট। এবার কোশ্চেনে দেখ, অ্যাসারশন বলেছে যে হেটারোক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনাল ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, ওই নিউক্লিয়াসের পরিধির দিকে বা পেরিফেরির দিকে যেটা থাকে হেটারোক্রোমাটিন কি ডেন্স দেখতে, মানে গাঢ় বর্ণে দেখতে হয় মাইক্রোস্কোপে। ইলেকট্রন মাইক্রোস্কোপে কোনো জিনিস গাঢ় বর্ণে দেখতে মানে কি সেটা ডেন্সিটি বেশি, ওটা হচ্ছে তাহলে কি ডিএনএটা ট্রান্সক্রিপশনাল ইনঅ্যাক্টিভ। কারেক্ট, কারেক্ট তাহলে ট্রু রিজন। হ্যাঁ, কারণ এটা ডেন্সিটি প্যাকড, সত্যি কথা, ডেন্সিটি প্যাকড বলেই তো ইনঅ্যাক্টিভ। আলগাভাবে বা লুজভাবে থাকতে তো কি হতো, অ্যাক্টিভ হতো। The assertion reason both are correct. Reason is the correct explanation. The net charge on DNA and histone is, এটাও নিউক্লিওজম রিলেটেড কোশ্চেন। তোরা নিউক্লিওজম দেখেছিস যে ডিএনএ কার চারপাশে পেঁচিয়ে থাকে, হিস্টোন অক্টোমারের চারপাশে। একটা জিনিস বোঝ, ডিএনএ নেগেটিভ মলিকিউল না বেসিক পজিটিভ মলিকিউল? খেয়াল কর ডিএনএ পুরো নাম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর অ্যাসিডিক মলিকিউল কি হয় কেমিস্ট্রি থেকে জানবি, এটা নেগেটিভলি চার্জড। আর হিস্টোন যেটা আছে, হিস্টোন অক্টামার, হিস্টোনে মনে রাখবি হিস্টোন প্রোটিন পজিটিভলি চার্জড, কারণ ওতে কি থাকে রিচিন কি বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেমন আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। আর বেস মানে কি পজিটিভলি চার্জড হয়। দ্যাট মিনস নেগেটিভলি চার্জ ডিএনএ পজিটিভ হিস্টোনের চারপাশে কি পেঁচিয়ে থাকে। আর এই স্ট্রাকচার স্টেবল হয় কেন, কারণ নেগেটিভ ডিএনএ আর পজিটিভলি চার্জ হিস্টোন প্রোটিনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা স্থির তৈরি আকর্ষণমূলক ক্রিয়া করে, তার জন্য কি নিউক্লিওজম স্ট্রাকচার স্টেবল হয়। এবার অ্যান্সার কর, দ্য নেট ইলেকট্রিক চার্জ অন ডিএনএ অ্যান্ড হিস্টোন ইজ কি ডিএনএ নেগেটিভ আর হিস্টোন পজিটিভ। সি নিউক্লিওসাইড ডিফার্স ফ্রম নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডে কোনটা নেই, নিউক্লিওটাইড ইকুয়াল টু কি বেস, সুগার, ফসফেট। আর নিউক্লিওসাইড মানে কি প্রথম দুটো বেস আর সুগার, ফসফেট টু। অ্যান্সার বি ফসফেট। গিভেন বিলো, এটা নিউক্লিওটাইডের ডায়াগ্রাম দেখতেই পাচ্ছিস, এটা খুব সিম্পল। এটা হচ্ছে বেস, এটা সুগার, পেন্টোজ সুগার, এটা ফসফেট। দেখ এটা হচ্ছে সুগার, হ্যাঁ অর্ডারটা দেখ, এ হচ্ছে সরি এটা হচ্ছে সুগার, কই গেল, হ্যাঁ মানে হ্যাঁ সুগার, যে পেন্টোজ সুগার, এ সুগার, বি হচ্ছে ফসফেট, সি হচ্ছে বেস। এখানে উল্টো পাল্টা লেবেলিং করে দেওয়া আছে, এবিসি অর্ডার চেঞ্জ করে দেওয়া যাতে পরীক্ষা ধরতে অসুবিধা হয়, ভুলিয়ে যায়। তো এখানে এটা হচ্ছে তোর পেন্টোজ সুগার, বিটা হচ্ছে ফসফেট, সিটা হচ্ছে নাইট্রোজেন বেস। অপশন ইন্টারেস্টিং কোশ্চেন।
এই ডব্লিউ আর এক্স কি হতে পারে জিজ্ঞেস করেছে। খেয়াল করে ট্রিপল বন্ড আছে, তিনটে হাইড্রোজেন বন্ড মানে কি কাদের মধ্যে থাকে, জি আর সি। পরে কত অপশন আছে, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। ইজি কোশ্চেন। তারপর জিজ্ঞেস করেছে বন্ড বি আর সি এর মধ্যে। বি হচ্ছে কি বেস, বেস অ্যান্ড সুগার। নাইট্রোজেন বেস আর সুগারের মধ্যে কি বন্ড থাকে, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা বন্ড করবে খুঁড়ে এক সেকেন্ড দেখিয়েছি তোদের। একটা নিউক্লিয়ারে কি কি বন্ড থাকে দেখ। বেস সুগার আর ফসফেট মিলে একটা নিউক্লিওটাইড। বেস আর সুগারের মধ্যে কি হয়, এন গ্লাইকোসাইডিক বন্ড। সুগার আর সুগারের 5 নম্বর কারণের সাথে ফসফেটের বন্ড থাকে ফসফো এস্টার বন্ড। আর পরপর দুটো নিউক্লিওটাইডের মাঝে হচ্ছে ফসফোডাইস্টার বন্ড, টু বি প্রিসাইজ 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইস্টার বন্ড। হাইড্রোজেন বন্ড তো ডাবল হেলিক্স ডিএনএতে মুখোমুখি নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে থাকে। এই হচ্ছে 4টে বন্ড। তো কি হবে, এই বিআরসি মানে বেস আর সুগারের মধ্যে কি, বেস আর সুগারের মধ্যে হচ্ছে তোর কি এন গ্লাইকোসাইডিক বন্ড। এটা রিপিট কোশ্চেন, কোনটা ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার জন্য দায়ী, হাইড্রোজেন বন্ড। এটা রিপিট কোশ্চেন হয়ে গেছে। এটা কোথায় রিপিট ছিল কোশ্চেনটা, হাইড্রোজেন বন্ড কোনটা দায়ী, এদিকে ছিল আই গেস। ডাবল হেলিক্স স্ট্রাকচারের জন্য হাইড্রোজেন বন্ড দায়ী। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়োলজি না কেমিস্ট্রি পেপারে আসতে পারে। পিউরিন সবসময় পিউরিনের সাথে বন্ড করে, তো পিউরিন জন্য কি হয়, এটি এটি দেখ একটা অ্যাডেনিন থাইমিনের সাথে আর গুয়ানিন সাইটোসিনের সাথে পেয়ার করে। এ হচ্ছে পিউরিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন। জিসিতে জি পিউরিন, সি পিরিমিডিন। পিউরিন সবসময় পিরিমিডিনের সঙ্গে বন্ড করে বলে কি হয়, অ্যান্টি প্যারাল না, ওটা কার্বনের ব্যাপার, সেমি কনজারভেটিভ না। এটা তো এটা হতে পারে, কারণ এই কমপ্লিমেন্টারি ম্যাচিং আছে বলেই কিন্তু তোর সেমি কনজারভেটিভ হয়। আর ইউনিফর্ম উইথ থ্রু আউট ডিএনএ, ইউনিফর্ম লেন্থ হবে, আরটি যাচ্ছে ইউনিফর্ম লেন্থ, কোনটা হবে, তোরা কি করেছিস? ডিফাইন বলতে ডিফাইন সলিউশন দিয়েছি, কিন্তু আমি বলবো যেটা কোনটা ফলো করার জন্য, যে ইউনিফর্ম উইথ, ইউনিফর্ম উইথ, তাই না, এ টি এর সাথে বন্ড করে, জি এস এর সাথে বন্ড করে, তো পেয়ারিং মেনটেনের বলে কি ডিএনএতে ইউনিফর্ম উইথ বা প্রস্থ বজায় থাকে। মানুষের ডিএনএ লেন্থ 2.2 মিটার, এটা জানিস, ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই বোল্ড করে লিখে দিয়েছি রিমেম্বার। এতে কতগুলো বেস পেয়ার আছে, ওই 3.4 ন্যানোমিটার ধরে ক্যালকুলেট করো, ওই অঙ্কটার মতো সেম। 3.4 ন্যানোমিটারে থাকে 10খানা বেস পেয়ার, বেস পেয়ার 3.4 ছিল। আচ্ছা কাজ কর, 3 ন্যানোমিটারকে মিটারে নিয়ে যাও, 3.4 ইন্টু 10⁻⁹ মিটারে, 1 মিটারে থাকে কত, 10/3.4 ইন্টু 10⁻⁹ এত বেস পেয়ার। কত মিটার বলেছে, 2.2 মিটারে থাকে হচ্ছে 10 ইন্টু 2.2/3.4 ইন্টু 10⁻⁹। এটা ক্যালকুলেট কর, কত পেয়ে যাবে, অ্যাপ্রক্স 6.45 পেয়ে যাবে 10⁹ বেস পেয়ার। তাহলে কোনটা 6 নিয়ার অ্যাবাউট 6.6, আর 10⁹ মানে কি 1 বিলিয়ন, হ্যাঁ 6.6 বিলিয়ন বেস পেয়ার, এটা মনে রাখিস। মানুষের ডিএনএ লেন্থ 2.2 মিটার, মনে রাখিস। আর তার মধ্যে কতগুলো বেস পেয়ার থাকে, 6.6 বিলিয়ন বেস পেয়ার। হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে 6.6 বিলিয়ন লেখা আছে, আমরা অ্যাপ্রক্সিমেট করে গেছি বলে ওটা 6.5 এসছে। এখানে কোশ্চেন টুইস্ট আছে, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে মানুষের জিনোমে কতটা ডিএনএ, কতগুলো বেস পেয়ার থাকে, জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড ডিএনএ, তখন হাফ অ্যান্সার করতে হবে। যদি জিনোম বলে, যদি মানুষের জিনোমের কথা বলে,
হিউম্যান জিনোমে বললে জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড ডিএনএ, তখন অ্যান্সারটা 6.66 এর অর্ধেক হবে, 3.3। ইফ কোশ্চেন আস্ক অ্যাবাউট হিউম্যান জিনোম, জিনোম কথা মানে হচ্ছে হ্যাপ্লয়েড ডিএনএ কন্টেন্ট, তাহলে সেখানে অ্যান্সার হবে হচ্ছে 3.3 বিলিয়ন বেস পেয়ার হবে। বিলিয়ন মানে 10⁹। সো এটা ডিপিপি ওয়ান শিটের সলিউশন ছিল। যদি কারো ডাউট থাকে পার্সোনালি ইনবক্স করিস। নেক্সট শিট আসছে।